নমস্কার, ডিডি বাংলা এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের যৌথ উদ্যোগে বিজ্ঞান ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো জানেন বা আপনারা মনে রেখেছেন যে এর আগেও কিন্তু এরকম বিজ্ঞান ভিত্তিক কুইজ দূরদর্শনের পর্দায় হয়েছে, 2 দফায় হয়েছে এবং আপনারা ভীষণভাবে পছন্দ করেছেন সেই অনুষ্ঠান। তাই আপনাদের অনুরোধে আবারও একবার সেই বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা এই মঞ্চে। তবে নামটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, একবার মনে করিয়ে দিই, কোয়েস্ট। তবে এবার কোয়েস্ট 3.0। যেহেতু বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা তাই থাকবে বিভিন্ন এক্সপেরিমেন্ট, যেমনটা আপনারা টেবিলে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে উঠে আসবে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। তারা প্রতিনিধিত্ব করবে পিসি রায় টিম এবং এমএন সাহা টিমের। দেখে নেওয়া যাক আজকে এই মঞ্চে কোন দুটি স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে। পিসি রায় টিমকে প্রতিনিধিত্ব করছে চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ, কলকাতা, এবং এমএন সাহা টিমকে প্রতিনিধিত্ব করছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, বর্ধমান। তোমরা একটু পরিচয় দাও তোমাদের। আমার নাম অরিত্র কর্মকার, ক্লাস 10। আমার নাম অর্পণ দেবনাথ, ক্লাস 10। আমার নাম রাতুল মণ্ডল, ক্লাস 10। ওকে, এইবার এমএন সাহা টিমে তোমরা। আমার নাম সৌত্রিক সামন্ত, ক্লাস 10। আমার নাম শুভম রায়, ক্লাস 10। আমার নাম অরিজিৎ দাস, ক্লাস 10। তো এই হলো কুশীলব, মানে আমাদের এই মঞ্চের এই নাটকের কুশীলব। কিন্তু এক্সপেরিমেন্টও তো কাউকে করতে হবে, তার জন্য ডেকে নেব স্যারকে। কিন্তু তার আগে জানিয়ে দিই, এই প্রতিযোগিতায় থাকবে 3টি রাউন্ড, 2টি সরাসরি প্রশ্নোত্তর পর্ব এবং একটি বাজার ভিত্তিক। সরাসরি প্রশ্নোত্তর পর্ব এবং বাজার ভিত্তিক প্রশ্নোত্তর পর্বে থাকবে মোট 6টি এক্সপেরিমেন্ট। প্রতিটি এক্সপেরিমেন্টের পরে আসবে প্রশ্ন। সরাসরি প্রশ্নোত্তর পর্বে প্রতিটি প্রশ্নের জন্য পাবে প্রতিটি টিম 10 নম্বর করে এবং প্রশ্নের উত্তর শুরু করার জন্য সময় পাবে 20 সেকেন্ড। যদি উত্তর দিতে না পারে তাহলে বোনাস হিসেবে সেই প্রশ্ন চলে যাবে অন্য টিমের কাছে এবং তারা সেই প্রশ্নের উত্তর শুরু করার জন্য সময় পাবে 10 সেকেন্ড এবং তাদের জন্য নম্বর থাকবে বোনাস হিসেবে 5। বাজার রাউন্ডেও প্রশ্ন আসবে সরাসরি, নম্বরও থাকবে 10। যারা আগে বাজার টিপবে তারা পাবে সুযোগ, কিন্তু যদি বাজার টেপার পর সঠিক উত্তর দিতে না পারে কিংবা উত্তর দিতে না পারে তাহলে কিন্তু নম্বর কেটেও নেওয়া হবে, -5 হয়ে যাবে। তো চলুন, নিয়ম তো বারংবার আপনারা জানতেই থাকবেন, শুনতেই থাকবেন। শুরু করা যাক এক্সপেরিমেন্ট। প্রথম এক্সপেরিমেন্টের জন্য আমি ডেকে নেব স্যারকে। স্যার, এবার বাকি দায়িত্ব আপনার। ধন্যবাদ। এই প্রথম পর্বে আমরা যে এক্সপেরিমেন্টগুলি এখানে কন্ডাক্ট করব সেগুলি আমাকে সহায়তা করবে আমারই কলিগ শ্রী প্রবীর ঘরাই। আমি ওকে স্টেজে ডেকে নেব। এবার আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাব। আমরা প্রথমে ক্লকওয়াইজ যাব, এমএন সাহা, তারপরে পিসি রায় সরাসরি প্রশ্ন নিয়ে, তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ আসব। আমাদের এই প্রথম পরীক্ষার জন্য আগে আমরা দেখে নিই আমাদের এখানে কি আছে। আমাদের এখানে একটা ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী আছে এবং 2টি বাল্ব আছে। এই 2টি বাল্বের রেটিং হচ্ছে 60 ওয়াট 220 ভোল্ট এবং 100 ওয়াট 220 ভোল্ট। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু মনিটরেও এটা চলে আসছে। এবার এখানে দেখো 2 ধরনের কিন্তু কানেকশন বা সমবায়ের কথা বলা হয়েছে, একটা সমান্তরাল এবং একটা শ্রেণী সমবায়। প্রথমে আমরা দেখে নিই, যখন এই 60 এবং 100 ওয়াটের বাল্ব দুটি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করছি তখন কি ঘটছে আমরা একটু দেখে নেব। সুইচ অন করার সাথে সাথে আমরা দেখলাম 2টি বাল্ব কিন্তু উজ্জ্বলভাবেই জ্বলছে। এবার আমরা এই 2টি বাল্বকে খুলে নিয়ে শ্রেণী সমবায়ে যুক্ত করব। এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে 60 ওয়াটের বাল্বটা 100 ওয়াটের বাল্বের তুলনায় কিন্তু বেশি উজ্জ্বলতায় জ্বলছে। এবার আমাদের সরাসরি প্রশ্ন টিম এমএন সাহার কাছে। যখন বাল্বগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তখন 2টি বাল্বই উজ্জ্বলভাবে জ্বলছে, কিন্তু যখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকছে তখন 60 ওয়াটের বাল্বটি 100 ওয়াটের বাল্বের তুলনায় বেশি উজ্জ্বলতায় জ্বলছে। তোমাদের বলতে হবে এর কারণ কি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন।
যখন সমান্তরাল সমবায় থাকছে তখন এদের যে তুল্য রোধ হচ্ছে সেই তুল্য রোধটা কম থাকছে, তুলনায় শ্রেণী সমবায়ে তুল্য রোধ বেশি থাকছে, যার জন্য তড়িৎ যে প্রবাহ মাত্রা সেটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কম হচ্ছে টোটালি সামগ্রিক। বাল্বটার কি হচ্ছে, তোমরা তড়িৎটা বলছো, যার জন্য বাল্বের ওই যে ফিলামেন্টটা, সেই ফিলামেন্টটা কম গরম হচ্ছে। কেন সেটাই তো জানতে চাই। যেহেতু বাল্বের এখানে প্রথমটার রোধের পরিবর্তন হচ্ছে, সেই জন্যই। রোধের পরিবর্তন হচ্ছে এইটুকু ঠিক আছে, কিন্তু ফিলামেন্টটা একটার আরেকটার থেকে উজ্জ্বলভাবে কেন জ্বলছে সেটার এক্সপ্লেনেশনটা তোমরা যদি একটু গুছিয়ে বলো। তোমাদের উত্তর ঠিক জায়গায় যাচ্ছে, একটু গুছিয়ে বলতে হবে। শক্তির সূত্রানুসারে আমরা জানি যে পি সমান ভিআই, এবং সেখান থেকে ডেরিভেট করা যায় যে পি সমান ভি স্কোয়ার বাই আর, এবং সেক্ষেত্রে দেখা যায় যে যদি ভি সমান থাকে অর্থাৎ বিভব প্রভেদ সমান থাকে তবে পি ভ্যারিজেস 1/r, অর্থাৎ রোধ বৃদ্ধি পেলে যে ঔজ্জ্বল্য সেটা কমবে, এবং যদি রোধ হ্রাস পায় তাহলে ঔজ্জ্বল্য বাড়বে। সঠিক উত্তর, তোমরা সঠিকভাবে বলেছো। তোমাদের অসংখ্য প্রথম প্রশ্নেই আমরা সঠিক উত্তর পেয়েছি, আমরাও খুব খুশি। এবং তোমরা এই রাউন্ডের যে 10 মার্কস সেটাও কিন্তু তোমরা পাচ্ছ। তোমরা বুঝতে পেরেছো তো ওরা কি বলছে? ওরা যেটা ঠিক বলেছে যে এখানে কিন্তু ক্ষমতার একটা ডিফারেন্স হচ্ছে। কেন? যখন আমরা শ্রেণী সমবায়ে একে যুক্ত করলাম তখন কিন্তু রোধ আলাদা আলাদা হলো। এবার 100 ওয়াটের বাল্বের মধ্যে যে রোধ আমরা পাচ্ছি যখন শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছে সেটা 484 ওহমের কাছাকাছি, এবং 60 ওয়াটের ক্ষেত্রে সেটা 807 ওহমের কাছাকাছি। এবার যখন শ্রেণী সমবায়ে যুক্ত হচ্ছে আমরা এখান থেকে মোট রোধ পেয়ে যাচ্ছি, সেটা প্রায় 1290-91 ওহমের কাছাকাছি হবে। ফলে যখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকছে তখন কিন্তু যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা 0.17 অ্যাম্পিয়ারের মতো। এবার ওরা যেটা বলেছে খুব সুন্দরভাবে যে আমরা যখন ক্ষমতাটা যদি আমরা এর মধ্যে ক্যালকুলেট করি সূত্র দিয়ে, তখন আমরা দেখব যে 60 ওয়াটের মধ্যে কিন্তু ক্ষমতাটা হচ্ছে প্রায় 24 ওয়াটের মতো, এবং 100 ওয়াটের বাল্বের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রায় 14 ওয়াটের কাছাকাছি। যেহেতু 60 ওয়াট রেটিংয়ের বাল্বটির তড়িৎ শক্তি 100 ওয়াটের বাল্বের তুলনায় বেশি, তাই জন্য যখন এদেরকে শ্রেণী সমবায়ে আমরা যুক্ত করছি তখন কিন্তু 60 ওয়াটের বাল্বটি বেশি উজ্জ্বলতার সঙ্গে জ্বলছে। অসংখ্য তোমাদের শুভেচ্ছা, কংগ্রাচুলেশন, এবং আমরা পরের প্রশ্নে এরপরে যাব। তাহলে প্রথম রাউন্ডে প্রথম প্রশ্নের শেষে কিন্তু এমএন সাহা টিম পূর্ণ 10 নম্বর নিয়ে এগিয়ে গেল। এই এগিয়ে যাওয়ার কিন্তু একটা ছোট্ট কারণও আছে, কারণ ওরা যারা এই মঞ্চে এসে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা কিন্তু জেএসএ স্টুডেন্ট নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আয়োজিত হওয়া বিড়লা মিউজিয়ামের যে বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা হয়েছিল সেখানে কিন্তু ওরা বিজয়ী, এবং এরকম বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসবে এই মঞ্চে, তারা পারফর্ম করবে। তো চলুন দেখে নেওয়া যাক পরের প্রশ্ন কি আসে। এবার আমাদের সরাসরি প্রশ্ন টিম পিসি রায়ের কাছে। ওরা যদি উত্তর না দিতে পারে বোনাস হয়ে তোমাদের কাছেও প্রশ্নটা আসতে পারে, তাই দুটো টিমকেই আমি বলবো খুব মনোযোগ সহকারে তোমরা পরের এক্সপেরিমেন্টটি দেখো। আমাদের কাছে একটা চাকা লাগানো গাড়ি আছে, একটা রোটেশনাল অ্যাক্সিস বা ঘূর্ণনক্ষ আছে, এবং তাতে আড়াআড়িভাবে একটি কিন্তু বাহু বা আর্ম লাগানো আছে, ঠিক আছে? এবার এই গাড়িটার সামনের দিকে আমরা একটা দড়ি লাগিয়েছি, এবং তার শেষ প্রান্তে একটি ভর দেওয়া আছে, এবং দড়িটি একটি কপিকল বা পুলির উপর দিয়ে আমরা পাস করছি। এবার এই বাহুতে যদি তোমরা ভালো মতো লক্ষ্য করো তাহলে দেখবে দুটি ভর রাখা আছে। এতটুকু ক্লিয়ার? এবার দেখো এই রোটেশনাল অ্যাক্সিস থেকে ভর দুটি কিন্তু আমরা সম দূরত্বে রেখেছি। সমভর রোটেশনাল অ্যাক্সিস থেকে সম দূরত্বে রাখা আছে। এবার যদি আমরা শেষের প্রান্তের ভরটা ছেড়ে দেই তাহলে কি ঘটে তোমরা সেটা ভালো করে পর্যবেক্ষণ করো। আমরা ছেড়ে দিয়ে দেখি কি ঘটছে। লক্ষ্য করলাম যে গাড়িটি কিন্তু সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু এই যে আর্ম বা বাহুটি লাগানো আছে সেটার কি কোনো ডাইরেকশনাল চেঞ্জ হয়েছে? সেটা কি ঘুরেছে? ঘোরেনি। এইবার আবার আমরা এই এক্সপেরিমেন্টটা রিপিট করব, সামান্য কিছু পরিবর্তন করে দিই। আমার সহকর্মী আমাকে এই এক্সপেরিমেন্টটা সেট আপ এবং করতে সাহায্য করছে, শ্রী প্রবীর ঘরাই। আর ও কি করলো, একটা ভরকে কিন্তু আগের যে জায়গা ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছে, তাই তো? তার মানে আগের পরীক্ষাটায়
দুটো সমভর সমদূরত্বে ছিল, এখন কি সেটা আছে? সেটা নেই। তাহলে আমরা এবার যদি শেষ প্রান্তের ভরটাকে ছাড়ি তাহলে কি হবে, কি ঘটতে পারে? আবার আমরা ভরটা নিচে ছেড়ে দেব। এই ক্ষেত্রেও কিন্তু গাড়িটি সামনের দিকে এগিয়ে আসলো, কিন্তু আগেরবার যেটা আমরা লক্ষ্য করিনি, অর্থাৎ বাহুটি কিন্তু রোটেশনাল অ্যাক্সিসের ওপরে ঘুরে গেছে। ঠিক আছে, টিম পিসি রায়ের কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, ঘূর্ণন অক্ষ থেকে ভর দুটি একই দূরত্বে থাকলে বাহুটি ঘুরছে না, কিন্তু আলাদা দূরত্বে থাকলে সেটি ঘুরছে। এই ঘটনার কারণ বা ব্যাখ্যা কি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এক্ষেত্রে এমভি স্কোয়ার বাই আর সূত্র প্রয়োগ করে দেখা যায় যে বাহুটার ক্ষেত্রে ওই ভরটাকে কাছে আনা হয়েছে সেটার রেঞ্জটা কমেছে। যে এমভি স্কোয়ার বাই আর সূত্র প্রয়োগ করে বোঝা যায় রেঞ্জটা যদি কমে তাহলে ফোর্সটা বাড়বে, আর ফোর্স বাড়ার জন্য এটার মানে ঘূর্ণন শক্তিটা বাড়ছে। আর একটু ভেবে তোমাদের একটু সুযোগ দিচ্ছি, এটা হয়নি। অসমান ব্যালেন্সের জন্য আমার স্যার মনে হচ্ছে। হ্যাঁ, অসমান ব্যালেন্স, কারণ দুটো সমান অসমান ব্যালেন্স তো আমি বলে দিতাম যে দুটোর মধ্যে ব্যালেন্স মানে কি, দুটোর তো মাস সেম, দুদিকে মাস তো সেম, এবং ব্যালেন্স যে সেটা তো তুমি দেখে, বা আমিও বলে দিচ্ছি যে এরা একটাকে দূরে রাখা হয়েছে রোটেশনাল অ্যাক্সিস। তোমাদের কাছে আর কোনো উত্তর? ঠিক আছে, তোমরা পরের প্রশ্নগুলো নিশ্চয়ই ভালো করবে, কিন্তু এই রাউন্ডের বোনাস প্রশ্ন নিয়ে আমরা চলে যাচ্ছি টিম এম এন সাহার কাছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এখানে দুটো বাহুর ওপরেই ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব বরাবর একটি টর্ক নামক বল প্রযুক্ত হচ্ছে, এবং এই টর্কের মান নির্ভর করে যে ভরটি ওই ঘূর্ণাক্ষ থেকে কত দূরত্বে প্রযুক্ত হচ্ছে। এখন যখন টর্কের প্রথমবার ছিল না, যখন ঘূর্ণাক্ষ থেকে যে দূরত্বটা বাড়ে তখন টর্কের মান কমে, এবং যখন ঘূর্ণাক্ষের কাছাকাছি আসে তখন টর্কের মান বাড়ে। তোমরা অনেকাংশেই উত্তরটি সঠিক দিয়েছো, আমি তোমাদের বোনাস নাম্বারটা দিচ্ছি। এখানে টর্কের থেকেও যেটা বেশি কাজ করে, তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার নাম শুনেছো? এটা ক্যালকুলেশন কিভাবে হয় জানো? এম আর স্কোয়ার। এম হচ্ছে মাস, এবং এই ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্ব, ডিস্টেন্সটা হচ্ছে আর। যখন দুটোকে আমরা একই জায়গায় রেখেছিলাম, আমরা উত্তরটা আরো বিস্তারিতভাবে দেখে নেব আমাদের স্ক্রিনে, তোমাদের স্ক্রিনেও আসবে। যখন আমরা একই দূরত্বে রেখেছিলাম তখন এইখানে যদি R1 হয়, এখানে R2 হয়, তাহলে R1 সমান সমান R2। তার মানে এই পাশের আমার জারতা ভ্রামক আর এই পাশের জারতা ভ্রামক এক, এবং জারতা ভ্রামক এই অ্যাঙ্গুলার যে মুভমেন্টটা হচ্ছে সেটাকে বাধা দেবে, তাই জন্য এটা কোনো দিকেই ঘোরেনি। কিন্তু যখন আমি এটাকে অসম দূরত্ব রাখলাম রোটেশনাল অ্যাক্সিস থেকে, তখন R1 বড় না R2 বড়? R1 বড়। ফলে এই দিকের জারতা ভ্রামকের মান বেশি হবে না উল্টো দিকের বাহুতে বেশি হবে? এই দিকে বেশি হবে, তাই জন্য কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এটা ঘুরেছে। ঠিক আছে, এটা টর্ক দিয়ে তোমরা পার্শিয়ালি উত্তর দিয়েছো, কিন্তু ঠিক আছে, এটা টর্ক দিয়ে উত্তর দেওয়া যায়। তাহলে যেটা দাঁড়ালো, কোয়েস 3.2 প্রথম পর্বের প্রথম রাউন্ডের শেষে এম এন সাহা এবং পিসি রায় টিমের মধ্যে এম এন সাহা টিমের পাল্লা কিন্তু ভারী। তারা বোনাস পয়েন্ট সহ এই মুহূর্তে রয়েছে 15 নম্বরে। তোমাদের কিন্তু স্কোর এখনো 0। ভালো করে খেলতে হবে। অল দ্য বেস্ট। স্যার, বাকিটা আপনার কাছে। ডাইরেক্ট রাউন্ডের তৃতীয় প্রশ্ন নিয়ে এবার আমরা সরাসরি চলে যাব আবার টিম পিসি রায়ের কাছে। আমি শুরুতেই যেরকম বলেছিলাম, এবার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব, অর্থাৎ পিসি রায় টিমের থেকে আমরা এম এন সাহা টিমের কাছে আসব। তবে এই পরীক্ষাটি করার আগে আমাদের কাছে কি আছে আমরা দেখে নিই। এখানে আমাদের একই আকার, আয়তন ও ভরের 5টা বল আছে। এটাকে আমি সুবিধার্থে সিস্টেম বলবো। এবার আমার সহযোগী তোমাদের এখানে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে দেখাবে। এই সিস্টেমের শেষ প্রান্ত থেকে আমরা একটা বল বাইরের দিকে নিয়ে গিয়ে ছেড়ে দিলে কি হয় দেখি। যখন একটা বল ছেড়ে দেওয়া হলো, সিস্টেমটার কিন্তু অন্য প্রান্ত থেকে একটা বল বেরিয়ে আসছে,
আবার কিন্তু অন্য প্রান্তের থেকেও, তাহলে দুটো বল ছাড়লে কি এই একই ঘটনা ঘটবে? তোমাদের কি মনে হয় ঘটবে? চলো, বিজ্ঞানে ঘটবে না ঘটবে না সেটা আমরা জানি না, আমরা দেখে নেব। তাহলে এখানেও কিন্তু আমরা দেখছি সিস্টেম কিন্তু আগের মতোই আচরণ করছে। দুটো ছাড়লাম, দুটো বেরোলো, আবার এই দুটো ফিরে যখন সংঘর্ষ করছে দুটো বেরোচ্ছে। তবে আমরা তো এখানে আনএক্সপেক্টেড সায়েন্স দেখতে এসেছি, তাই তো? এবার আমরা একটা ছোট্ট পরিবর্তন করব। আমরা এই মাঝের বলটিকে অন্য একটি বল দিয়ে পাল্টে দেব, যার ভর আলাদা, আকার ও আয়তন কিন্তু একই। আবার বলছি, আগের যে বলটা ছিল তার তুলনায় কিন্তু ভর আলাদা, আকার ও আয়তন একই। এবার দেখি আগের মতোই যদি আমরা এক্সপেরিমেন্টটা রিপিট করি তাহলে কি হয়। দেখো তোমরা, হতে পারে একটা বল ছেড়েছি জন্য এটা আগের সিস্টেমের যে ছন্দ সেটা হয়তো মেনে চলছে না, দুটো ছাড়লে হতেও পারে, হতে পারে, হবে না বলছো তোমরা? তোমরা ঠিকই বলেছো যে এক্ষেত্রে কিন্তু যখন আমরা ভরটা পাল্টে দিলাম মাঝখানের বলটির, তখন কিন্তু সিস্টেম আগের মতো আচরণ করছে না। টিম পিসি রায়ের কাছে আমাদের সরাসরি প্রশ্ন হলো, প্রথম ক্ষেত্রে বলগুলির ভর একই ছিল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে একটি বলের ভর অন্যদের চেয়ে আলাদা রয়েছে। এই দুই ক্ষেত্রে সিস্টেমটি আলাদা আচরণ করছে কেন? এর ব্যাখ্যা বা কারণ তোমাদের বলতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে যে আমাদের যখন সমভরটা ছিল তখন যে আমাদের কার্য এবং যাদের যে উল্টো কার্য না একই এতে ঘটছিল এবং ভর শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে একই হচ্ছিল, কিন্তু যেদের মাঝখানে ভরটা সরে গেছে এবং তাই সেই ক্ষেত্রে ওই জন্য এটা একভাবে কাজটা করছে না। সঠিক উত্তর দিয়েছে টিম পিসি রায় এবং তোমাদের সরাসরি প্রশ্নের জন্য 10টি নম্বর পেয়ে যাচ্ছ। তবে আমরা এটা একটু বিশদে একটু জেনে নেই। সমস্ত বলগুলি যখন একই রকমের তখন এদের শক্তি ও ভরবেগের কিন্তু সম্পূর্ণ আদান প্রদান হচ্ছে, কিন্তু যখন আমরা মাঝখানের বলটি পাল্টে দিচ্ছি তখন এই শক্তি ও ভরবেগের সম্পূর্ণ আদান প্রদান বিঘ্নিত হওয়ায় ছন্দপতন কিন্তু হচ্ছে। তোমরা উত্তরটি সঠিক দিয়েছো এবং এই রাউন্ডের জন্য তোমরা পেয়ে গেছো 10 নম্বর। আমাদের সঞ্চালক তোমাদের উদ্বুদ্ধ করে গিয়েছিলেন এবং তোমরা কিন্তু সেই স্পিরিটটা নিয়ে তোমাদের এই ডাইরেক্ট কোশ্চেনটি সঠিকভাবে উত্তর দিয়েছো। মেনি মেনি কংগ্রাচুলেশন। দ্বিতীয় রাউন্ডও কিন্তু খেলা একটু অন্যদিকে চলে গেছে, মানে এমএন সাহা 15তেই আছে এখনো, কেননা ওদের এখনো টার্ম আসেনি। আর পিসি রায় টিম কিন্তু অলরেডি 10 নম্বর জোগাড় করে নিয়েছে নিজেদের কাছে। ব্যাপারটা কি জানেন তো, ওরা এখন ক্লাস 10-এ পড়ে, তো ওদের কাছে এইগুলো হাতে কলমে করার খুব একটা সুযোগ ঘটে না। ওরা হয়তো বইয়ের পাতায় ছবি দেখে, তাই তো, কিন্তু একটু পরেই যখন ওরা 11-12-এ যাবে তখন এগুলো ওরা করে দেখবে। তো এই মজাটা কোথাও গিয়ে আমিও পাচ্ছি। আমিও সায়েন্স নিয়ে পড়েছি এবং এগুলো বইয়ের পাতাতেই পড়েছিলাম, সামনে দেখতে পাচ্ছি স্যারেরা দেখাচ্ছেন, বেশ মজা লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারাও কিন্তু জানাবেন আমাদের চিঠি লিখে অবশ্যই। তবে আমরা পরবর্তী এক্সপেরিমেন্টে চলে যাই পরবর্তী প্রশ্নের জন্য। ডাইরেক্ট রাউন্ডের শেষ প্রশ্ন টিম এমএন সাহার কাছে। বোনাস তোমাদের কাছে আসতেই পারে, দেখছি আমরা খেলা ঘুরে যাচ্ছে, আমাদের সঞ্চালক বলে গেলেন। ভালো মতো শুনবে, দেখবে কি ঘটছে। এখানে আমাদের একটা সিস্টেম আছে, এখানে দুটি পাত্রে জল ভরা আছে এবং তোমরা এখানে দুটি বল লক্ষ্য করতে পারবে, দেখতে পাচ্ছ, একটা হলুদ রঙের এবং একটা লাল রঙের বল আছে। এবার এই লাল রঙের বলটি লোহার তৈরি আর এটা প্লাস্টিকের পিংপং বল, ঠিক আছে? এত অবধি পরিষ্কার। এবার আমাদের এখানে একটা হ্যান্ডেল আছে। প্রবীরবাবু এই হ্যান্ডেলটি ঘুরিয়ে কি সিস্টেমে ঘটছে সেটা আমরা কিন্তু লক্ষ্য করব। প্রবীরবাবু হ্যান্ডেলটি ঘোরাবেন এবং তখন সিস্টেমটা স্থির অবস্থায় যেরকম আছে সেরকমই আছে না অন্য কিছু আমরা লক্ষ্য করব। তোমরা কিন্তু খুব মাইনিউটলি এক্সপেরিমেন্টটাকে ফলো করো। তোমরা লক্ষ্য করলে সিস্টেমটা যখন ঘোরানো হলো কি হলো? সিস্টেমটা যখন ঘোরানো হলো তখন ভারী লোহার বলটি জলের উপর দিকে উঠে আসলো, মানে পাত্রের গা বরাবর উপর দিকে চলে গেল এবং হালকা পিংপং বলটি কিন্তু
জলের মধ্যে ডুবে গেল। তাই কখনো হয়? তাই কখনো হয়? হচ্ছে তো। তবে এটা আমাদের প্রশ্ন নয়, আমি সরাসরি প্রশ্ন নিয়ে আসব টিম এমএন সাহার কাছে। এই রাউন্ডের শেষ সরাসরি প্রশ্ন হচ্ছে, সিস্টেমটিকে ঘোরানো হলে লোহার বলটি পাত্রের বাইরের দিকে এবং পিংপং বলটি ভেতরের দিকে চলে আসছে, এই ঘটনাটির ব্যাখ্যা কি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এখানে বল দুটি যে রয়েছে তাদের লোহার ক্ষেত্রে প্লবতা বলের মান বেশি, প্লবতা বলের মান কম, এবং পিংপং বলের ক্ষেত্রে প্লবতা বলের মান বেশি। কিন্তু যখন এটিকে ঘোরানো হচ্ছে, ঘূর্ণনের ফলে এর মধ্যে একটি ছদ্ম বলের উৎপন্ন হচ্ছে এই গোটা সিস্টেমটার মধ্যে, যেটি হচ্ছে কেন্দ্রাতিক বল এবং কেন্দ্রাভিমুখী বল। এই বল দুটিতে কেন্দ্রাতিক বল লোহার ক্ষেত্রে বেশি ক্রিয়া করায় এর প্লবতার মান বৃদ্ধি পাচ্ছে এবং এটি ভেসে উঠছে, এবং পিংপং বলটির ক্ষেত্রে কম কার্যকরী হচ্ছে এবং প্লবতা বলটাকে ক্যান্সেল করে এটি পিংপং বলটিকে কেন্দ্রের দিকে নামিয়ে আনছে। ঠিক, তোমরা ঠিক উত্তর দিয়েছো, এবং এই উত্তর দেওয়ার সাথে সাথে তোমরা আরও পেয়ে গেলে 10টি নাম্বার। এবং তোমরা কিন্তু আমাদের ডাইরেক্ট রাউন্ড এখানে শেষ হচ্ছে, কিন্তু শেষ হওয়ার আগে আমরা টিভির পর্দায় যারা কোয়েস্ট 3.0 দেখছেন তাদের জন্য উত্তরটি আরও বিশদে আপনাদের কাছে আমরা নিয়ে আসছি। ঘূর্ণনশীল সিস্টেমে থাকা বস্তুতে ঘূর্ণন অক্ষ থেকে বাইরের দিকে অপকেন্দ্র বা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, যার মান m⍵² দিয়ে আমরা পেতে পারি। এবার এই ঘূর্ণন সিস্টেমে অপকেন্দ্র বল এবং প্রবতা বলের ফলে এই সিস্টেমটি এমন এক অবস্থার সৃষ্টি করে যে জলের থেকে বেশি ঘনত্বের লোহার বল পাত্র বরাবর বাইরের দিকে এবং কম ঘনত্বের পিংপং বল পাত্রের ভেতরের দিকে কিন্তু চলে আসছে। তাই জন্য আমরা যখন এটাকে ঘোরাচ্ছি তখন আমরা এই ধরনের আনএক্সপেক্টেড একটা রেজাল্ট কিন্তু পাচ্ছি, কারণ লোহার ভর পিংপং ভরের চেয়ে কিন্তু অনেক বেশি। অসংখ্য শুভেচ্ছা। এই সাথে আমাদের ডাইরেক্ট রাউন্ড এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা বাজার রাউন্ড নিয়ে আসছি। প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের শেষে, মানে সরাসরি প্রশ্নোত্তর পর্বের রাউন্ডের শেষে এমএন সাহা এবং পিসি রায় টিমের স্কোরের পার্থক্য কিন্তু কিছুটা। এমএন সাহা রয়েছে এই মুহূর্তে 25 নম্বরে আর পিসি রায় রয়েছে 10 নম্বরে। তবে মন খারাপ করার কিছু নেই, কারণ এরপরের রাউন্ডটা কিন্তু সাংঘাতিক রাউন্ড, বাজার রাউন্ড। মানে যে বাজার আগে টিপবে তার কাছে প্রশ্ন আসবে, তাই তো? বেস্ট অফ লাক তোমাদেরও, কারণ তোমরা ভালো খেলছো, এগিয়ে আসো, তোমাদেরকেও বেস্ট অফ লাক। তাহলে দেখে নিই প্রথম প্রশ্ন কি আসে। বাজার রাউন্ডের প্রথম প্রশ্ন কেমিস্ট্রি বিষয়ক। এখানে আমরা ছোট্ট একটা পরীক্ষা করে দেখব, কিন্তু তার আগে এই এক্সপেরিমেন্টাল সেটআপে কি কি আছে সেটা আমি একটু বলে নিই। এখানে একটা অ্যালুমিনিয়ামের প্লেট আছে এবং আছে একটা নিরেট ধাতব কলম। এবার এই প্লেট এবং এই কলমটিকে আমরা একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত করব কিছুক্ষণ পরে, এখনই নয়। আমরা এই অ্যালুমিনিয়াম প্লেটের গায়ে একটি সাদা কাগজ রেখেছি এবং এটিকে আমরা প্রথমে অ্যাসিডিফাইড পটাশিয়াম আয়োডাইড সলিউশন দিয়ে ভিজিয়ে নেব। এটা এর মধ্যে আমাদের পটাশিয়াম আয়োডাইড আছে, আমরা এটা ভিজিয়ে নিচ্ছি। এবার ভিজিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এই কলমটিকে দিয়ে এর মধ্যে কিছু একটা লেখার চেষ্টা করব এবং দেখব কি ঘটছে। আমরা লিখছি, কিছু দেখতে পাচ্ছি না। এবার আমরা এই অ্যালুমিনিয়াম প্লেটটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে এবং ধাতব যে কলমটি আছে সেটিকে আমরা ধনাত্মক প্রান্তের সঙ্গে সংযুক্ত করে আরও একবার লেখার চেষ্টা করব। দেখি কি ঘটছে। অবাক বিষয়। এবার তো পেন কিনতে হবে না, তাই না? তোমরা এখন প্রচুর অনুশীলন করো, প্র্যাকটিস করতে হয়, অঙ্ক, ফিজিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, অনেক পেন কিনতে হয়। এই রকম যদি একটি জাদু পেন আমাদের কাছে থাকে তাহলে we can save lot of pocket money, তাই তো? কিন্তু এটা প্রশ্ন নয়, আমি তোমাদের কাছে প্রশ্নটা আনছি। তোমরা তোমাদের হাত বাজারে রাখতে পারো, কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। প্রশ্নটি হলো, অ্যাসিডিফাইড পটাশিয়াম আয়োডাইড সিক্ত সাদা কাগজে তড়িৎ বর্তনীর সাথে সংযুক্ত অবস্থায়
ধাতব কলমটি দিয়ে যখন আমরা লেখার চেষ্টা করলাম, কেবল তখনই কিন্তু বাদামি রঙের লেখা আমরা দেখতে পেলাম, তাই তো? এটার ব্যাখ্যা তোমাদেরকে করতে হবে। বাজার টেপার সময় শুরু হচ্ছে এখন। বাজার কিন্তু সবার প্রথমে এমএন সাহা টিম, তারা কিন্তু বাজার আগে টিপেছে। তোমরা উত্তরটা এবার শুরু করতে পারো, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এখানে যে পটাশিয়াম আয়োডাইড যৌগটি রয়েছে, এটি হচ্ছে একটি তড়িৎযোজী যৌগ। তো এক্ষেত্রে যখন অ্যালুমিনিয়াম যে পাতটি রয়েছে, সেই পাতটিতে যখন ব্যাটারির সাথে যুক্ত করা হচ্ছে এবং যখন ওই ধাতব দণ্ডটি বা পেনটির সাথে যুক্ত করা হচ্ছে, তখন এই দুটো একটি সম্পূর্ণ তড়িৎ বর্তনীর মতো কাজ করছে এবং এখানে যে পটাশিয়াম আয়োডাইডের সিক্ত সাদা কাগজ, সেটা তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করছে। তো এখানে এই পটাশিয়াম আয়োডাইড ভেঙে গিয়ে পটাশিয়াম আয়ন এবং আয়োডিন আয়নে পরিণত করছে। এই আয়োডিন যে যৌগটি বা মৌলটি, সেটি আয়ন বললে তুমি? হ্যাঁ, আয়োডিন আয়নটি, সেটির রং একটু কালো। তো সেই ক্ষেত্রে সেই জন্যই এটি সঠিক উত্তর। এখানে ইলেকট্রোলাইসিস ঘটনাটি ঘটছে। ধাতব কলমটিতে তড়িৎ বর্তনীর ধনাত্মক প্রান্তের সঙ্গে যখন আমরা যুক্ত করছি, তখন এখানে পটাশিয়াম আয়োডাইডের তড়িৎ বিশ্লেষণ ঘটছে এবং তারপরে আমরা আয়োডাইড আয়ন পাচ্ছি। এই আয়োডাইড আয়ন ধনাত্মক অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন মৌলে রূপান্তরিত হচ্ছে, যার বর্ণ বাদামি। ফলে যখন এই গোটা সিস্টেমটাকে আমরা তড়িৎ বর্তনী বা ব্যাটারির সঙ্গে যুক্ত করছি, কেবল তখনই কিন্তু আমরা লেখাটি দেখতে পাচ্ছি। এই রাউন্ডে সঠিক উত্তর দিয়ে টিম এমএন সাহা পেয়ে যাচ্ছে 10 নম্বর। তবে এর পরেও কিন্তু আরেকটি প্রশ্ন আছে এবং যে কোনো টিম পেয়ে যেতে পারে আরও 10-10টি নম্বর। পিসি রায় টিম এই মুহূর্তে রয়েছে 10 নম্বরে এবং এমএন সাহা রয়েছে 35 নম্বরে। কিছুটা আন্দাজ আপনারাও করতে পারছেন, কিন্তু আমি এক্ষুনি বলবো না। দেখা যাক শেষ প্রশ্ন কি নির্ধারণ করে। চলুন, এবার কিন্তু আমরা বায়োলজিক্যাল সায়েন্সের উপরে প্রশ্ন করব, কিন্তু এখানে আমরা কোনো এক্সপেরিমেন্ট দেখব না। তোমরা তোমাদের মনিটরে এবং আপনারা যারা টিভির ও প্রান্তে আছেন, আপনাদের স্ক্রিনে কিন্তু প্রথমে আমরা একটা ছোট ভিডিও দেখে নেব। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। ভিডিওটি দেখার পরে আমি কিন্তু প্রশ্ন নিয়ে আসছি। এখানে আমরা মানুষের ডাইজেস্টিভ বা পরিপাকতন্ত্রের ঘটনাটি দেখছি, কিভাবে আমাদের খাদ্য পরিপাক হয়। মুখের মধ্যে বাকল ক্যাভিটির ভেতরে ম্যাস্টিগেশন হয়ে বড় খাদ্য ছোট খাদ্যে আমরা তৈরি করি, তারপরে সেটা ফুড পাইপ বা ইসোফেগাস বা খাদ্যনালীর মধ্যে দিয়ে কিভাবে নেমে আসে আমরা দেখি। কোথায় নেমে আসবে? পেরিস্টালসিস প্রসেসের মধ্যে দিয়ে এটা চলে আসছে আমাদের, কোথায় চলে আসছে? স্টমাকে বা আমাদের পাকস্থলীতে চলে আসছে। এবার পাকস্থলীর মধ্যে কি উপস্থিত থাকে? এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং বিভিন্ন ডাইজেস্টিভ জুসেস থাকে, যারা খাদ্য পরিপাকে আমাদের সাহায্য করে। যে ভিডিওটি দেখলে সেটাকে মাথায় রেখে প্রশ্নটি ভালো করে শোনো। মানুষের পরিপাকতন্ত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভূমিকা কি? বাজার টেপার সময় শুরু হচ্ছে এখন। টিম পিসি রায়, আমি তোমাদের কাছ থেকে প্রশ্নটা নেব। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমরা 10 সেকেন্ড সময় পাবে উত্তরটি শুরু করার জন্য। হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আমাদের খাবারটা রয়েছে, তার মধ্যে যে আমাদের টক্সিন টাইপের জিনিসগুলো রয়েছে, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, আরও কিছু, ওগুলোকে মেরে দেওয়া করছে। এছাড়াও আর কোনো রোল আছে? এবং এটা অবশ্যই এটা বিয়োজন করছে। তোমরা সঠিক উত্তর দিয়েছো। আমরা দেখে নেব এর সম্পূর্ণ উত্তরটি কি। হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশ্যই একটি অপরিহার্য অ্যাসিড এবং এটা ব্যাকটেরিয়া, সেই সাথে অন্যান্য যেটা তুমি বলছিলে টক্সিন বা ক্ষতিকারক যে সমস্ত রোগ জীবাণু আছে সেগুলোকে ধ্বংস করে। এছাড়াও হাইড্রোক্লোরিক অ্যাসিডের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে খাদ্যের সংরক্ষণ। এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি বিশেষ গুরুত্ব কিন্তু আমাদের এই পাকস্থলীতে আছে। পাকস্থলীতে
প্রোটিন ডাইজেশন হয়, প্রোটিনের পরিপাক হয়, তার জন্য একটা উৎসেচক দরকার। সেই উৎসেচকটির নাম হচ্ছে পেপসিনোজেন, পেপসিন। এই পেপসিন কিন্তু সক্রিয় অবস্থায় থাকে না। আমাদের পাকস্থলীতে অসক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তর করাও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে যেটা বলার, যে আগের প্রশ্নে কিন্তু আন্দাজ করা গেছিল যে আজকের রেজাল্ট কি হতে চলেছে। এমএন সাহা শুরু থেকে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে, পিসি রায়ও পরের দিকে একটু ভালো ব্যাটিং করলেও একটু এগিয়ে গেছিল ওরা, সেই জন্য আজকের রেজাল্ট একটু আগেই যেটা প্রত্যাশা করেছিলাম সেটাই। এমএন সাহা 35 এবং পিসি রায় 20। তাহলে কি দাঁড়ালো? উইনার এমএন সাহা, অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল বর্ধমান। তোমাদেরও মন খারাপ করার কিছু নেই, কারণ দুর্দান্ত খেলেছো, আর খেলায় তো হার জিত থাকেই, কাউকে না কাউকে জিততেই হবে, তাই তো? আমি টিম পিসি রায় এবং টিম এমএন সাহার তরফ থেকে যে স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে সামনে চলে আসবো। স্যার, আপনাকে অনুরোধ করবো ওদেরকে সার্টিফিকেট যদি তুলে দেন। ধন্যবাদ। প্রথমে রানার আপ অর্পণ দেবনাথ, রাতুল মণ্ডল, অরিত্রী কর্মকার। কংগ্রাচুলেশন তোমাদেরকে, অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে। আর স্যার, উইনার্স শুভম রায়, মেনি মেনি কংগ্রাচুলেশনস। সৌত্রিক, তুমি তো কোহলি। অরিজিৎ দাস, মেনি মেনি কংগ্রাচুলেশন। তোমাদেরকেও অনেক অনেক অভিনন্দন। তোমাদের দুটো টিমকে অনেক অনেক অভিনন্দন এই মঞ্চে এসে খেলার জন্য। কিন্তু এখানেই শেষ নয় স্যার, আমরা তোমাদের স্কুলের স্যারেদের ডেকে নেব। দূরদর্শনের তরফ থেকে দুটি টিমের জন্য রয়েছে একটা সুন্দর মেমেন্টো। প্রথমে চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠের জন্য, এবং অবশ্যই রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের জন্য। দুটি টিমকেই আবারও অনেক অনেক অভিনন্দন। কোয়েস্ট 3.0 এর প্রথম পর্ব কেমন লাগলো সেটা তো আপনাদের কাছ থেকে জানতে চাইবই, কিন্তু এখানেই শেষ নয়। যেমনটা আমি বলছিলাম যে আমারও ভীষণ ইন্টারেস্টিং লাগছে এই ব্যাপারগুলো যেগুলো ঘটছে স্টুডিওতে। আমি জানি আপনাদেরও হাত নিষ্পিস করছে, মন উসখুস করছে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তাই জন্য আপনাদের জন্য থাকবে প্রশ্ন। আঠেরোশো ৭৬ বিদ্বান ডাক্তার এক প্রতিষ্ঠা করিলেন সে বিজ্ঞান সভার। কিছুকাল পরে হইল গবেষণাগার। রমন সেথায় করেন শ্রেষ্ঠ আবিষ্কার। তরলে বিচ্ছুরিত আলো করি বিশ্লেষণ, দেখান কোন অণুতে হয় কেমন কম্পন। আজও এই স্থানে বিজ্ঞানী কত শত, বিজ্ঞান সাধনা করিছেন অবিরত। এত শুনি বলো দেখি কি সে প্রতিষ্ঠান, আনিয়াছে যা এ দেশে নোবেল সম্মান। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন আগামী 7 দিন। নিচে দেওয়া লিঙ্কে আপনারা কিন্তু আপনাদের আনসার পাঠাতে পারেন এবং পরের পর্বে দেখতে পাবেন এই পর্বের সঠিক উত্তরদাতার নাম এবং ছবি। ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই পর্ব দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্ন এবং সঠিক উত্তর পেয়ে যাবেন। দেখা হবে আগামী পর্বে। থাকবে মজাদার আরও এক্সপেরিমেন্ট, থাকবে প্রশ্ন। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।